আজ 11ই ফেব্রুয়ারি বুধবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। ভবানীপুরে মমতার বিরুদ্ধে বিজেপির সম্ভাব্য প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বেলডাঙ্গায় হুমায়ুন কবিরের মসজিদের কাজ শুরু হলো, মাটি খোঁড়া শুরু হতেই উচ্ছ্বাস। দ্বিতীয় দিনে হুমায়ুনের বেআইয়ের 8 কোটির সম্পত্তি সিল করল পুলিশ, মোট বাজেয়াপ্ত 18 কোটির সম্পদ। 15ই আগস্ট নয়, 1 এপ্রিল থেকেই যুব সাথী, ভূমিহীন কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। অন্তঃসারশূন্য বাজেট, নেই বাংলার উল্লেখ, কেন্দ্রকে নিশানা অভিষেকের। শিল্প নিয়ে কি বার্তা? আরজিকর দুর্নীতি মামলায় জেল হেফাজতে যেতে হলো সন্দীপের বিরুদ্ধে অভিযোগ তোলা শেখ আক্তারকে। তৃণমূল অ্যাকশন নিচে নেমে যাবে, সেই পথ খুলে দিয়েছি, 22-এর ভোট নিয়ে আসা শুভেন্দু। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির সম্ভাব্য শক্তিশালী প্রার্থী হিসেবে উঠে এসেছেন তমলুকের সাংসদ তথা প্রাক্তন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে এই নিয়ে রাজ্য বিজেপির সঙ্গে আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে বলে সূত্রের খবর। রাজ্য নেতৃত্বের মতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সত্যিকারের জোরালো লড়াই সম্ভব হবে। এই বিষয়ে কথা বলেছেন তমলুকের সাংসদ। তবে তিনি জানিয়েছেন দলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরি করার কাজ শুরু করে দিয়েছে। যেসব বর্তমানে বিজেপি বিধায়কদের টিকিট না দেওয়ার সম্ভাবনা রয়েছে তাদের বিকল্প খোঁজার পাশাপাশি তৃণমূলের হেভিওয়েট নেতা নেত্রীদের বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যোগ্য প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া চলছে। প্রতিটি কেন্দ্রের জন্য 3 জন সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরি হচ্ছে, একই সঙ্গে অপছন্দের তালিকাও প্রস্তুত করা হচ্ছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবার বিশেষ জোর দিয়েছে ভবানীপুর আসনে, যেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়বেন। তাকে চ্যালেঞ্জ জানাতে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এখান থেকে প্রার্থী করার বিষয়ে গুরুত্ব সহকারে চিন্তা ভাবনা চলছে অমিত শাহ, BL সন্তোষ সহ শীর্ষ নেতাদের মধ্যে। সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের লড়াইয়ের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, যা কেন্দ্রীয় নেতৃত্বকে কিছুটা অসন্তুষ্ট করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির এক শীর্ষ নেতা বলেছেন, যদি অভিজিৎ সত্যি বাংলায় মমতার জামানার অবসান চান তাহলে তার উচিত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি দাঁড়ানো। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী যেমন চ্যালেঞ্জ নিয়েছিলেন, ঠিক তেমনই চ্যালেঞ্জ নেওয়া উচিত প্রাক্তন বিচারপতির। তিনি দাঁড়ালে বিজেপির ভোট তো পাবেনই, পাশাপাশি বামপন্থীদের একটা অংশের ভোটও আকর্ষণ করতে পারবেন। কারণ বিচারপতি থাকাকালীন বামেরা তাকে ভগবান বলে প্রশংসা করেছিল। বিপ্লবী বামেরা নিশ্চয়ই ভগবানকে ভোট দেবেন। জিতলে তিনি জায়ান্ট কিলার হয়ে উঠবেন, আর হারলেও খুব বেশি ক্ষতি নেই, কারণ সাংসদ পদ তো থেকেই যাবে। বেলডাঙ্গায় হুমায়ুন কবিরের মসজিদের কাজ শুরু হলো, মাটি খোঁড়া শুরু হতেই উচ্ছ্বাস। অবশেষে অপেক্ষার অবসান। বেলডাঙ্গায় হুমায়ুন কবিরের উদ্যোগে মসজিদ নির্মাণের কাজ শুরু হয়ে গেল। মঙ্গলবার থেকে মাটি খোঁড়ার কাজ শুরু হওয়ায় এলাকা জুড়ে আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে। এই দৃশ্য দেখতে কাতারে কাতারে মানুষ ভিড় জমাচ্ছেন বেলডাঙ্গায়। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের সূচনা হবে। তার আগে উদ্যোক্তাদের পক্ষ থেকে হুমায়ুন কবির জানান, আগামী 11ই ফেব্রুয়ারি পবিত্র কাজের সঙ্গে যুক্ত হয়ে 1200 কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত অনুষ্ঠিত হবে। তার কথায় এটি শুধু একটি নির্মাণ প্রকল্প নয়, বরং ইতিহাসের প্রতি শ্রদ্ধা ও মানুষের আবেগের বাস্তব প্রতিফলন। বেলডাঙ্গায় মসজিদের কাজ শুরুর খবরে শুধু মুর্শিদাবাদ নয়, রাজ্য জুড়েই উচ্ছ্বাস ছড়িয়েছে। বহু মানুষের কাছে এই দিনটি এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে রইল। দ্বিতীয় দিনে হুমায়ুনের বেআইয়ের 8 কোটির সম্পত্তি সিল করল পুলিশ, মোট বাজেয়াপ্ত 18 কোটি সম্পদ। মাদক পাচার মামলায় হুমায়ুন কবিরের বেআইয়ের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত। মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ভরতপুরের সাসপেন্ডেড বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের মেয়ে শ্বশুর শরীফুল ইসলামের প্রায় 18 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এই অভিযান চলে। মঙ্গলবারই একাই প্রায় 8 কোটি টাকার সম্পত্তি সিল করা হয়েছে। সোমবার শরীফুলের বাসভবন সহ বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে প্রায় 10 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। মঙ্গলবার লালগোলা ও আশেপাশের এলাকায় মোট 6টি বাড়িতে তালা ঝুলিয়ে সিল করা হয়। এছাড়া তার ইটভাটা, হোটেল, দোকান সহ অন্যান্য স্থাবর সম্পত্তিতেও পুলিশ হানা দিয়েছে। পুলিশের দাবি, তদন্তে শরীফুল ইসলামের সঙ্গে আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের সরাসরি যোগাযোগ প্রমাণ মিলেছে। তার বিরুদ্ধে NDPS আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক অনুমান, এই বিপুল সম্পত্তি মাদক কারবারের কালো টাকায় তৈরি। আদালতের নির্দেশ অনুযায়ী এই সম্পত্তি বাজেয়াপ্তের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, সম্পত্তির বাজেয়াপ্তের কাজ আরও 2 দিন চলতে পারে। অন্যদিকে হুমায়ুন কবির এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন। তিনি জানিয়েছেন, প্রয়োজনে হাইকোর্টের দ্বারস্থ হবেন।
15ই আগস্ট নয়, 1 এপ্রিল থেকে যুবসাথী ভূমিহীন কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। 15ই আগস্ট নয়, 1 এপ্রিল থেকে চালু হচ্ছে যুবসাথী প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, এই প্রকল্পের অধীনে রাজ্যে 294টি বিধানসভা কেন্দ্রে বিশেষ ক্যাম্প বসানো হবে এবং সরকারি বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার চালানো হবে। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা আগে কয়েকটি প্রকল্পের ঘোষণা করেছিলাম, কিন্তু কবে থেকে সুবিধা মিলবে তা স্পষ্ট করার জন্যই আজকের এই ঘোষণা, বিশেষ করে যুবসাথী প্রকল্প নিয়ে। মাধ্যমিক পাশ করা 21 থেকে 40 বছর বয়সী যুবক যুবতীদের জন্য এই প্রকল্প। ঐক্যশ্রী, মেধাশ্রী, স্মার্ট কার্ড, শিক্ষাশ্রী বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ এই সব পেলেও কোনো সমস্যা নেই, কিন্তু অন্য কোনো প্রকল্প বা ভাতার সঙ্গে যুক্ত না থাকলে আগামী 5 বছর বা চাকরি পাওয়া পর্যন্ত মাসে 1500 টাকা করে পাবেন তারা। পরে এটি রিভিউ করা হবে। তিনি আরও জানান, প্রথমে প্রকল্পটি 15ই আগস্ট থেকে শুরু করার কথা ছিল, কিন্তু নতুন অর্থবর্ষ 1 এপ্রিল থেকে কার্যকর করা হচ্ছে। প্রকল্প চালু হলেও আবেদন প্রক্রিয়া এখনো চলবে, তাই সরকার কাগজে বিজ্ঞাপন দেবে এবং প্রতিটি বিধানসভা কেন্দ্রে ক্যাম্প স্থাপন করবে। এই ক্যাম্পগুলি দুয়ারে সরকারের মতো কাজ করবে। ক্যাম্পে 3টি প্রধান বিভাগ থাকবে: ইউথ অ্যান্ড স্পোর্টস বিভাগ যুবসাথী প্রকল্পের জন্য, ক্ষেত মজুর বিভাগ ভূমিহীন চাষি ও ক্ষেত মজুরদের জন্য বছরে 2000 করে টাকা, মাইনর ইরিগেশন অ্যান্ড পাওয়ার বিভাগ যারা শ্যালো টিউবওয়েল বা ইরিগেশনের জন্য 1500 থেকে 2000 টাকা দিতেন, সেই চার্জ তুলে নেওয়া হচ্ছে এখন থেকে ফ্রি, তবে প্রাইভেট সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য নয়। মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য অন্যান্য সুবিধার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, কৃষক বন্ধু প্রকল্পে মৃত্যুর ক্ষেত্রে 2 লক্ষ টাকা দেওয়া হয়, শস্য বীমাতে 10,000 টাকা বা 4,000 টাকা কম জমির জন্য। এবার ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বছরে 2 বার 2000 টাকা করে দেওয়া হবে। ইরিগেশন নিয়ে তিনি বলেন, পাওয়ার ডিপার্টমেন্ট যে টাকা জল তোলার জন্য নিত সেটা আর নেওয়া হবে না। যারা 2000 টাকার মধ্যে দরখাস্ত করবেন তাদের জন্য ফ্রি। ক্যাম্পগুলি ছুটির দিন বাদ দিয়ে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত চলবে। আবেদন করলে সঙ্গে সঙ্গে রিসিপ্ট দেওয়া হবে এবং ডিজিটাল প্রক্রিয়াও করা হবে। তৃণমূল অ্যাকশন নিচে নেমে যাবে, বিজেপির পথ অনুসরণ করলে তৃণমূলের বিদায় অনিবার্য, এমনটাই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের তমলুকে সাংবাদিক বৈঠক করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা 100-র নিচে নেমে আসবে। একই সঙ্গে তার দাবি, বিজেপি অন্তত 200টি আসনে জয়লাভ করবেন। শুভেন্দু বলেন, বিজেপি যে পথ দেখিয়েছে, বাংলার মানুষ যদি সেই পথে হাঁটেন তাহলে তৃণমূলের বিদায় নিশ্চিত। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের সব সমস্যার মূল হিসেবে চিহ্নিত করে বলেন, রাজ্যে যা কিছু খারাপ চলছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছেন একজনই, মুখ্যমন্ত্রী। তাকে ক্ষমতাচ্যুত করলে এই সমস্যার সমাধান সম্ভব। ভবানীপুরে তাকে হারাতে হবে, ক্ষমতা কেড়ে নিতে হবে। বিজেপি সেই পথ দেখিয়েছে। রাজ্য বাজেটে ঘোষিত যুব সাথী প্রকল্প নিয়ে তীব্র সমালোচনা করে তিনি বলেন, শিক্ষিত বেকার যুবকদের দৈনিক 50 টাকা করে মাসে 1500 টাকা সাম্মানিক হতে পারে না, এটা একটা ভাঁওতা। তিনি স্মরণ করিয়ে দেন, একসময় যুবশ্রী প্রকল্পে 1 লক্ষ বেকারকে মাসে 1500 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেই প্রকল্প কার্যত বন্ধ হয়ে গেছে। শুভেন্দুর অভিযোগ, তৃণমূল সরকার কর্মসংস্থানের পথ ছেড়ে ভাতা নির্ভর ব্যবস্থার দিকে এগোচ্ছে। চাকরি প্রসঙ্গে তিনি আরো আক্রমণাত্মক হয়ে বলেন, রাজ্যের 51টি কর্ম বিনিয়োগ কেন্দ্রে তালা ঝুলছে। চাকরি চুরির অভিযোগে সরকার কোণঠাসা হয়ে পড়েছে বলেই বাজেটে নতুন নিয়োগের কোনো স্পষ্ট দিশা নেই। বেকার ভাতার জন্য লাইন পড়লে রাজ্যে বেকারত্ব ও দুর্নীতির আসল চিত্র প্রকাশ্যে আসবে বলে দাবি করেন তিনি। নারী নিরাপত্তা, দুর্নীতি সহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ করে শুভেন্দু বলেন, 2021 এবং 2024 পূর্ব মেদিনীপুর ও উত্তরবঙ্গে যে ভোটের ধারা দেখা গেছে, গোটা রাজ্যে তা ছড়িয়ে পড়লে তৃণমূলের ভরাডুবি অনিবার্য। দক্ষিণ 24 পরগনা, হাওড়া, উত্তর 24 পরগনা সহ সর্বত্র একই প্রবণতা বজায় থাকলে তৃণমূলের আসন ডাবল ডিজিটে নেমে আসবে বলে তিনি মন্তব্য করেন। অন্তঃসারশূন্য বাজেট, নেই বাংলার উল্লেখ, কেন্দ্রকে নিশানা অভিষেকের। শিল্প নিয়ে কি বার্তা? 2026-এ ভোটের বছরে শিল্প কর্মসংস্থানের আশায় বাংলা তাকিয়ে থাকলেও কেন্দ্রীয় বাজেটে বড়সড় হতাশা। বাজেট পেশের পর কেন্দ্রকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কটাক্ষ, অর্থমন্ত্রী মনে হয় গরিব মানুষদের ক্রয় ক্ষমতা পরীক্ষা করে দেখছেন। অভিষেক বলেন, এবারের বাজেট সম্পূর্ণ অন্তঃসারশূন্য, ফেসলেস, বেসলেস এবং ভিজনলেস। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ 85 মিনিট ধরে বক্তব্য রাখলেন, কিন্তু একবারের জন্যও বাংলার নাম উঠল না। সাবস্ক্রিপশন বেসড ফেডারেলিজম চলছে। তিনি অভিযোগ করেন, এটা কোনো কোঅপারেটিভ ফেডারেলিজম নয়, বরং সাবস্ক্রিপশন বেসড ফেডারেলিজম। আমরা এমন এক ভারতে বাস করছি যেখানে বাংলার টাকা আটকে রাখা হয়। গত 7 বছরে বাংলা 6.5 কোটি টাকা কর দিয়েছে, কিন্তু তার বিনিময়ে রাজ্য কোনো যথাযথ শেয়ার পায় না।
আচমকায় পরীক্ষা কেন্দ্রে মুখ্যমন্ত্রী কথা বললেন অভিভাবকদের সঙ্গে। আচমকায় পরীক্ষা কেন্দ্রে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ভৌত বিজ্ঞানের পরীক্ষার দিনে তিনি কলকাতার ইউনাইটেড মিশনারি গার্লস স্কুল পরিদর্শনে যান। সেখানে গিয়ে তিনি শিক্ষকদের সঙ্গে কথা বলেন এবং পরীক্ষা কেন্দ্রের সামগ্রিক পরিস্থিতি নিজের চোখে ঘুরে দেখেন। প্রতি বছরই মাধ্যমিক পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। এবারেও তার ব্যতিক্রম হয়নি। পরীক্ষা কেন্দ্রে সবকিছু ঠিকঠাক চলছে কিনা তা জানতে চান তিনি। কোনো প্রয়োজন বা সমস্যা থাকলে জানাতে বলেন সংশ্লিষ্টদের। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে অভিভাবক ও শিক্ষকরা সন্তোষ প্রকাশ করেন। এদিন মোটামুটি নির্বিঘ্নে পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। যদিও মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অভিযোগে কয়েকজন পরীক্ষার্থী পরীক্ষা বাতিল করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে 2রা ফেব্রুয়ারি থেকে, তা চলবে আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম দিন থেকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। এবছর মোট 9,71,340 জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসেছে। এর মধ্যে 4,26,733 জন ছাত্র এবং 5,44,606 জন ছাত্রী। রাজ্য জুড়ে মোট 2,682টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ডিভিসিতে চাকরির নামে প্রতারণা, টাকা নিয়ে উধাও প্রতারক, দিশেহারা একাধিক পরিবার। হুগলি জেলার পান্ডুয়া এলাকায় ডিভিসিতে চাকরি ও কাজ দেওয়ার নাম করে বড় ধরনের প্রতারণার ঘটনা ঘটেছে, যা তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয়দের অভিযোগ, রসময় পাইক নামে এক ব্যক্তি নিজেকে ডিভিসির অফিসার পরিচয় দিয়ে একাধিক পরিবারকে প্রতারিত করেছেন। তিনি ডিভিসিতে সুপারভাইজার পদে নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে 4-5টি পরিবারের কাছ থেকে প্রত্যেকের কাছ থেকে প্রায় 13,660 টাকা করে আদায় করেন। এছাড়া খাল পরিষ্কারের কাজের জন্য 18 থেকে 19টি পরিবারের শ্রমিকদের দিয়ে প্রায় 5 কিলোমিটার খাল 10 থেকে 15 দিন পরিষ্কার করান, প্রতিদিন 600 টাকা মজুরির প্রতিশ্রুতি দিয়ে। কাজ শেষ হলে মজুরি না দিয়ে নানা অজুহাতে এড়িয়ে যান এবং পরে মোবাইল ফোন বন্ধ করে এলাকা ছেড়ে পালিয়ে যান। কাজের সময় একাধিক শ্রমিক আহত হলে তিনি নিজেই অপ্রশিক্ষিত অবস্থায় ইনজেকশন দিয়ে বা ওষুধ খাইয়ে চিকিৎসা করেন, যা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। ডিভিসি কর্তৃপক্ষ জানিয়েছে, রসময় পাইক তাদের কোনো কর্মী নন এবং ওই এলাকায় কোনো কাজ চলছিল না। প্রতারিত 18 থেকে 19টি পরিবার একত্রে পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জামালপুরে 104 বছরের ইব্রাহিম পান না বার্ধক্য ভাতা, কারণ জানলে অবাক হবেন। পূর্ব বর্ধমানের জামালপুরের 32 বিঘা গ্রামের শেখ ইব্রাহিম 104 বছর বয়সে পা দিয়েছেন। তিনি বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত। তার জন্ম 1329 বঙ্গাব্দের মাঘ মাসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তিনি প্রকল্পের সুবিধা দেখে তিনি বার্ধক্য ভাতার জন্য আবেদন করেন। একাধিকবার ফর্ম জমা দেন, কিন্তু ভাতা পাননি। তার অভিযোগ, বাম হাতের বুড়ো আঙুলের ছাপ না ওঠার কারণে ভাতা মিলছে না। তার 2 ছেলে শেখ রায়হান উদ্দিন ও শেখ বাকবুল ইসলাম জানান, গ্রামে হওয়া শিবিরে তাদের বলা হয়েছিল আঙুলের ছাপ না ওঠায় ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না, তাই আবেদন আপলোড হয়নি। জামালপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শাহাবুদ্দিন মন্ডল দাবি করেন, ব্যাংক অ্যাকাউন্ট না খোলা যাওয়ার কারণে পোর্টালে আপলোড করা যায়নি। বিডিও পার্থসারথী দে বলেন, বার্ধক্য ভাতার জন্য আঙুলের ছাপ লাগে না, লাগে নির্ভুল আবেদনপত্র, বয়সের প্রমাণপত্র, আধার, ভোটার কার্ড ও ব্যাংক তথ্য। সম্ভবত ব্যাংকিং সমস্যায় টাকা পাচ্ছেন না তিনি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার জামালপুর সুরে কাল্লা শাখার ম্যানেজার কৃষ্ণনন্দন কুমার পোদ্দার জানান, অ্যাকাউন্ট খোলার জন্য আঙুলের ছাপ লাগে না, ফটো, ভোটার, আধার কার্ড এবং ফর্ম নিয়ে খোলা যায়। এই ঘটনায় ভোটের মুখে জেলায় শোরগোল পড়েছে। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র কটাক্ষ করেন, তৃণমূলের উন্নয়নের পাঁচালীর মধ্যে 104 বছরের বৃদ্ধের ভাতা না পাওয়াই বাস্তব উন্নয়নের প্রমাণ। ঘরে বাবার নিথর দেহ, চোখে জল নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে চলল ছেলে। সমাজ দেখল এক অসম লড়াই। মুর্শিদাবাদের বর্গা থানার ফুলশেখর গ্রামের কিশোরজিৎ বাগদির জীবনে এক অভাবনীয় পরীক্ষা এসে হাজির হয়েছে। সোমবার সকালে তার মাধ্যমিকের ভৌত বিজ্ঞান পরীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু ভোরেই হঠাৎ অসুস্থ হয়ে বাবা মারা যান। বাবার নাম সন্তোষ বাগদি, বয়স 62 বছর। তালগা উচ্চ বিদ্যালয়ের ছাত্র জিৎ প্রীতিহারা হয়ে তীব্র শোকে বিহ্বল হয়ে পড়ে। তবু বাবার স্বপ্ন ও নিজের ভবিষ্যতের জন্য পরীক্ষা দেওয়ার সাহসী সিদ্ধান্ত নেয় সে। খর্জুন উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে চোখে জল নিয়ে মনের জেদে পরীক্ষায় বসে জিৎ। পরীক্ষা কেন্দ্রে শিক্ষকরা তার পরিস্থিতি জেনে সংবেদনশীলভাবে সহযোগিতা করেন এবং শান্ত করে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন। পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বেরিয়ে কান্নায় ভেঙে পড়ে জিৎ। সাংবাদিকদের বলে, বাবাকে হারিয়ে দিশেহারা হলেও বাবার স্বপ্ন পূরণ করতে সে পিছপা হয়নি। ফুলশেখর গ্রামের বাসিন্দা, শিক্ষক ও গ্রামবাসীরা জিতের এই অসাধারণ মানসিকতা, দৃঢ়তা ও কর্তব্যবোধ দেখে বাকরুদ্ধ। শোকের মাঝেও তার এই লড়াই সমাজের কাছে এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। সবাই এখন শোকাতুর পরিবারের পাশে দাঁড়িয়ে জিতের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন। আরজিকর দুর্নীতি মামলায় জেল হেফাজতে যেতে হলেও সন্দীপের বিরুদ্ধে অভিযোগ তোলা শেখ আক্তারকে। আরজিকর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীকে জেল হেফাজতে পাঠানো হলো। এই আক্তারই প্রথমে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তুলেছিলেন, কিন্তু সিবিআই তদন্তে জানা যায় আক্তার নিজেও এই দুর্নীতিতে যুক্ত। তার বিরুদ্ধে চার্জশিট জমা দেয় সিবিআই। আদালতে গ্রেপ্তারির পরোয়ানা জারির পর শনিবার আক্তার আদালতে গিয়েছিলেন, কিন্তু আত্মসমর্পণ করেননি। সোমবার আসবেন বলে জানালেও আসেননি, অসুস্থতার কারণ দেখান। মঙ্গলবার দুপুরে আদালতে হাজির হন। সন্দীপ ঘোষের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত অভিযোগ করেন, আক্তার মামলা দীর্ঘায়িত করছেন, লুকিয়ে বেড়াচ্ছেন।
সিবিআই এর আইনজীবী আক্তারের অসুস্থতার দাবি উড়িয়ে দিয়ে বলেন, মিডিয়ায় বাইট দেওয়ার সময় সুস্থ, কিন্তু হাজিরা দিচ্ছেন না। আক্তারের আইনজীবী দাবি করেন, অসুস্থতার কারণে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করা হয়েছিল, যা খারিজ হয়। হাইকোর্টের ধাক্কা খাওয়ার পর আলিপুর আদালতে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে আত্মসমর্পণের নির্দেশ দেয়। শুনানি শেষে বিচারক আক্তারকে 17 ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি।